আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কারের উপর হাত দিয়ে ঝরতে থাকা রক্তের দিকে নজর নেই তার। সে শুধু একটা কথাই বলছে, গেট রেডি ফর ব্যাক টু দি হেল বেবি। ফোন রাখার পর থেকেই মোবাইলের স্ক্রিনে অনিমার ছবির দিকে তাকিয়ে আছে আদ্রিয়ান। অনিমার অগোচরেই তুলেছে ছবিটা, যেটাতে অনিমা মুচকি হেসে কপালের চুলগুলো সরাচ্ছে। ছবিটার দিকে তাকিয়েই আদ্রিয়ান বলল, জানি না কি এমন দেখেছি তোমার মধ্যে যেটা অন্য কারোর মধ্যে দেখিনি। তোমাকে ভালোবাসি কিনা এখনো জানি না, আর জানতেও চাই না, কিন্তু আমার অস্তিত্বে মিশে গেছো তুমি, তাই তুমি আমার। যদি তোমার মনে জায়গা করতে পারি তো ধুমধাম করে আনন্দের সাথে নিজের কাছে আনবো তোমাকে, আর যদি সেটা না পারি তো। বলেই হালকা হাসলো আদ্রিয়ান। তারপর ছবিতে হাত বুলিয়ে বলল, তবে যাই হোক, তোমার অতীত যে খুব একটা সুখকর না সেটা আমি সেদিন রাতেই বুঝেছি। কিন্তু তোমার অতীত আর যাই হোক না কেন, আর যত খারাপই হোক না কেন, আমি তোমাকে দূরে ঠেলে দেবো না। বরং আজ এই মুহূর্ত থেকে তোমার জীবন থেকে তোমার অতীতের কালো ছায়াগুলো সরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে দিলাম। আমি জানি তোমার মধ্যে এক চঞ্চল হাসি খুশি অনি চাপা পড়ে আছে, তাকে আমি বের করে আনবই, আই প্রমিস। তবে যাই হোক, তোমার অতীত যে খুব একটা সুখকর না সেটা আমি সেদিন রাতেই বুঝেছি। কিন্তু তোমার অতীত আর যাই হোক না কেন, আর যত খারাপই হোক না কেন, আমি তোমাকে দূরে ঠেলে দেবো না। বরং আজ এই মুহূর্ত থেকে তোমার জীবন থেকে তোমার অতীতের কালো ছায়াগুলো সরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে দিলাম। আমি জানি তোমার মধ্যে এক চঞ্চল হাসি খুশি অনি চাপা পড়ে আছে, তাকে আমি বের করে আনবই, আই প্রমিস। সকালে ফুরফুরে এক মেজাজ নিয়ে ঘুম থেকে উঠল অনিমা। ও নিজেও জানে না আজকে কেন এত হালকা লাগছে ওর। আজ একটু বেশি তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে। লম্বা একটা শাওয়ার নিয়ে কিচেনে গেল কফি করতে। আজ সবকিছু কেন জানি ভালো লাগছে ওর। আদ্রিয়ানের বলা প্রতিটা কথা ওর মনে অন্য এক অনুভূতির সৃষ্টি করেছে। সেই শব্দগুলো যেন ওর কানে বাজছে। কিছু কিছু কথা মনে পড়তে মনে এক শীতল শিহরণ বয়ে যাচ্ছে ওর, এক অদ্ভুত ভালো লাগা। আর মজার ব্যাপার হলো এই ভালো লাগার কারণ ওর নিজেরও অজানা। কফি করে ব্যালকনিতে দাঁড়িয়ে মিষ্টি এই সকালটা দেখছে ও। আজকের সকালটা একটু বেশি সুন্দর লাগছে ওর কাছে। আজকের সকালটাই এত সুন্দর, নাকি ওর কাছেই এত সুন্দর লাগছে, সেই প্রশ্ন অনিমার মনে উঠলেও সে পাত্তা দেয়নি। নিজের মতো করে উপভোগ করছে কোমল রোদ মিশ্রিত এই মিষ্টি সকালের মিষ্টতা। অফিসে বেরোনোর আগে আদ্রিয়ানের দেওয়া কিরিংটায় চাবি সেট করে বারবিকিউটার দিকে একবার তাকিয়ে মুচকি হাসলো। তারপর ওটাকে হাতের মুঠোয় নিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি একজন মেয়ে, তাই এটুকু বুঝতে পারছি যে আপনি আমার জন্য কিছু তো ফিল করেন, কিন্তু সেটা কি? টান, মোহ নাকি ভালোবাসা? ভালোবাসা। আপনার মতো একজন আমার মতো একটা মেয়েকে কেন ভালোবাসবেন? আপনার মনে কি আছে সেটা তো আমার জানা নেই, কিন্তু আমার মনে কি চলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। আপনি আমার ক্রাশ, আপনার গান আমার ভালো লাগে, সেটা তো শুধু একটা ভালো লাগা, কিন্তু আপনার সংস্পর্শে এলেই আমার এমন কেন ফিল হয়? আপনি যখন আমার হাত ধরেছিলেন তখন হার্টবিট প্রচুর বেড়ে গেছিল, শরীর কাঁপছিল। আপনার কথা শুনে একটা আজব অনুভূতি হয়েছিল। এগুলো কি শুধুই ভালো লাগে বলে? আপন মনে কথাগুলো বলে একটা শ্বাস নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অনিমা। অফিসে সেই অরূপ একটা কথাও না বলে মুখ ফুরিয়ে ডেস্কে বসে এক মনে কাজে লেগে গেল। তীব্র অবাক হয়ে তাকিয়ে রইল অরূপ দিকে, কিন্তু কিছু বলতে গিয়েও বলল না। আর কিছু না বলে চুপচাপ কাজ করছে তীব্র। কয়েকবার আর চোখে দেখেছে ওকে, কিন্তু কিছুই বলেনি। আসলে অনিমার আসার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই অনিমা এসে হাজির হলো। ডেস্কে বসে কম্পিউটার অন করে প্রথমে তীব্রর দিকে তাকালো, তারপর অরুর দিকে তাকাতেই অনিমার ভ্রুজোড়া কুঁচকে গেল। তীব্রর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কি হয়েছে। তীব্র ঠোঁট উল্টে ঘা সংকুচিত করে বোঝালো যে ও নিজেও জানে না। অনিমা আরেক দফা অরুর দিকে তাকালো। ওরও বেশ বিরক্ত, সেটা বোঝাই যাচ্ছে।
অনিমা তীব্রকে ইশারা করে বলল এখন চুপ থাকতে। লাঞ্চ টাইমে ওরা তিনজনেই ক্যান্টিনে খেতে বসলো। অনিমা এবার ওরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো, সকাল থেকে দেখছি মুখ ভার করে বসে আছিস কেন? এটা শুনে ওরু মুখের থেকে চামচ নামিয়ে অনিমার দিকে তাকালো। তীব্র উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরু আবার খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, কিছু না তো। অনিমা এবার বিরক্ত হয়ে বলল, এই ড্রামা কুইন, তোর পেটে কোনো কথা থাকে না, একদিনও ঠিকভাবে বসে থাকে না, আমরা সেটা ভালোভাবেই জানি। একটু পর নিজেই সুরসুর করে বলতে শুরু করবি। তীব্র অনিমার কথায় সায় দিয়ে বলল, কিন্তু তখন আমরা কাজে ব্যস্ত থাকবো আর তুই পরোপকার করে আমাদের ডিস্টার্ব করবি, তাই টাইম ওয়েস্ট না করে এখনই বলে ফেল। অরুমিতা এবার শব্দ করে চামচটা টেবিলে রেখে বলল, ওই আশিক না ফাশিক পেয়েছেটা কি? হ্যাঁ, যা খুশি করছে। কালকে জোর করে নাম্বার নিয়েছে, কাল সারা রাত ফোন করে জ্বালিয়েছে জানিস। প্রথমে ভদ্রতার খাতিরে ভালো করে কথা বললেও পরে বিরক্ত হয়ে কটা শুনে দিয়েছি, তবুও জ্বালিয়েছে ইডিয়েটটা। খালি ফিল্মি মার্কা কথা বলে, মাথা ব্যথা বানিয়ে দিয়েছি আর। এক নিঃশ্বাসে কথাটা শেষ করে অরু অনিমা আর তীব্রর দিকে তাকালো। দুজনেই হাঁ করে তাকিয়ে আছে অরুর দিকে। সেটা দেখে অরু ভ্রু কুচকে ওদের দুজনের সামনে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, কোথায় হারিয়ে গেলি? অনিমা কোনো রকমে নিজেকে সামলে বলল, তুই কি আদ্রিয়ানের বন্ধু আশিস ভাইয়ের কথা বলছিস? অরু বিরক্তিকর দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে বলল, না, আমি আমার জামাইয়ের কথা বলছি, অবশ্যই ওই বান্দরের কথা বলছি। অনিমা কিছু বলবে তার আগেই তীব্র বলল, কিন্তু আশিক ভাই তোকে বিরক্ত কেন করছে? অরুমিতা মুখ ফুলিয়ে বলল, আমি কি জানি, আমার হাসিতে নাকি সে খুন হয়ে গেছে, মুখ ভেঙচে দেখে নাকি ওনার হাটে ধাক্কা লেগেছে। এইসব রিডিকুলাস কথাবার্তা বলে কান ছালাফাড়া করে দিল। অনিমা আর তীব্র কিছুক্ষণ চুপ করে থেকে একসাথে শব্দ করে হেসে দিল। আর অরুমিতা মুখ ফুলিয়ে খেতে শুরু করলো। অনিমা হাসি থামিয়ে বলল, আদ্রিয়ান তো বলেছে আশিস ভাইয়া একটু অন্যরকম, তাই হয়তো। তীব্র অনিমাকে থামিয়ে দিয়ে এক ভ্রু উঁচু করে অনিমাকে উদ্দেশ্য করে বলল, এসপার আইনু আদ্রিয়ান, আদিবার আশিস ভাইয়ের সেম ইস, কিন্তু আদিবার আশিস ভাইদের বেলায় ভাইয়া আর আদ্রিয়ান ভাই বেলায় শুধু আদ্রিয়ান। কেস কি বলতো? তীব্রর কথা শুনে অরুমিতা খাওয়া ছেড়ে উৎসুক দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা তো পড়লো মহা অস্বস্তিতে। ঠিকই তো, ও আদ্রিয়ানকে ভাই বলতে পারে না। কেন জানি আদ্রিয়ানের প্রতি ওর ভাই শব্দটা আসেই না। তাই কোনো উত্তর দিতে না পেরে মাথা নিচু করে পেটের স্পুন ঘষতে লাগলো। অরুমিতা ঠেস মেরে বলল, শুধু কি তাই, রাত 3টে বাজে ফোন করে, কফি শপে হাতের উপর হাত রেখে বসা, লেক পার্কে আমাদের চোখে ফাঁকি দিয়ে আলাদা সময় কাটাতে চলে যাওয়া। আহা আহা। তীব্র ওর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ ইয়ার, একদিনে আলাপে দেখা করতে ডেকে নিল, তারপরে আসার সময়ও কানে ফিসফিস করে কি যেন বলছিল উনি। ওদের কিচ্ছা দেখে আমার তো ওই গানটা মনে পড়েছে। অরুমিতা কৌতূহলী হয়ে জানতে চাইল, কেন রে? তীব্র খানিকটা সুর দিয়ে বলল, দো দিল মিল রেহা হে মাগার চুপকে চুপকে। অনেক বিরক্তিকর দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল, থামবি তোরা? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? অরুমিতা আর তীব্র হাসতে হাসতে একই সাথে বলল, হ্যাঁ, তখন তো আমরা এখন তো থামবো, আমরাই থামবো, চালিয়ে তো তোরা চালিয়ে তো যাবি। তোরাই যাবি। অনিমা কিছু না বলে খাওয়ায় মন দিল, কারণ ও জানে এদের এখন যতই বলুক ওরা থামবে না। আর ওদের কথায় অনিমা অনেকটা লজ্জা পাচ্ছে, কিন্তু সেটা বহিঃপ্রকাশ করা যাবে না, তাহলে ওরা আরো পেয়ে বসবে। আদ্রিয়ান, আদিব আর আশিসের সাথে রেস্টুরেন্টে ঢুকছে। আদ্রিয়ানকে দেখেই হই হুল্লোড় পড়ে গেছে সবার মধ্যে। সেলফি, অটোগ্রাফের জন্য হুমড়ি খেয়ে পড়ছে অনেকেই। আশিস বিরক্ত হয়ে বলল, এসে গেছে দিদি মুরগির দল। আদ্রিয়ান চোখ রাঙিয়ে তাকাতেই আশিস চুপ হয়ে গেল।
আদ্রিয়ান যতটা সম্ভব সামাল দিয়ে তারপর গার্ডদের ইশারা করতেই তারা সবাইকে সরিয়ে জায়গা করে দিল। এরপর ওরা সোজা ওদের বুক করা আলাদা রুমে গিয়ে বসলো। আদ্রিয়ান বসেই আশিসকে উদ্দেশ্য করে বলল, ওরা কোনো তিথি মূর্খী না, ওরা আছে বলে আজ আমি সেলিব্রিটি। শৈশব আর বলিস না, আমার পছন্দ হয় না। আশিস বেচারা ভদ্র ছেলের মতো মাথা নাড়ালো, কারণ আদ্রিয়ান এইসব বিষয়ে খুব সেন্সিটিভ। খাবার আসার পর ওরা খেতে শুরু করলো। হঠাৎ আদিবা বলল, অনিমাকে নিয়ে কি ভাবলি? আদ্রিয়ান ভ্রুকুচকে বলল, মানে? দেখ, এখন এটা বলিস না যে ওর প্রতি তোর কোনো ফিলিংস নেই। যেই ছেলে হুট করে অপরিচিত কোনো মেয়ের সাথে কফি খেতে বসতেও পছন্দ করে না, সে ছেলে একটা অপরিচিত মেয়েকে নিজে ডেকে এনে তার সাথে সারা দিন কাটালো। সেটা এমনি এমনি হতে পারে না বস। আশিস তাল মিলিয়ে বলল, তাও আবার আলাদা নিয়ে গিয়ে ঘরে? আদ্রিয়ান কিছু বলল না। আদিব এবার আস্তে করে জিজ্ঞেস করলো, ভালোবাসিস ওকে? আদ্রিয়ান প্লেটের দিকে তাকিয়েই বলল, আই ডোন্ট নো ইয়ার, বাট ওর প্রতি একটা আলাদা টান তৈরি হয়ে গেছে। এরকম মনে হয় ওকে সবসময় আমার সামনেই রাখি। এত অল্প সময়ে কারোর প্রতি এতটা যে টান তৈরি হতে পারে আগে জানতামই না। আমার ওকে চাই ইয়ার, সারা জীবনের জন্য চাই। এনি হাউ। আদিব হালকা হেসে জিজ্ঞেস করলো, যদি ও তোর হতে না চায়? উত্তরে আদ্রিয়ান তাকে একটা হাসি দিল, আর আদিবাসিস দুজনে দুজনের দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস নিল। তারপর আশিস বলল, বুঝলাম। আদ্রিয়ান ভ্রুকুচকে বলল, কি বুঝলি? আদিবার ইশাক একসাথে জোরে চেঁচিয়ে বলে উঠল। ইউ আর ইন লাভ। আদ্রিয়ান তাড়াতাড়ি কানে আঙুল দিয়ে বলল। হাই ইয়ার। চৌধুরী মেনশনের ডাইনিং টেবিলে বসে আছেন মিস্টার রঞ্জিত, ওনার স্ত্রী, আর শালক কবির শেখ, মানে রিকের মামা, শকুনি মামাও বলা যেতে পারে। কারণ ভাগ্নের সব কুকর্মে শুধু যে তার সমর্থন থাকে তাই না, ভাগ্নেকে কুমন্ত্রণা দিতেও সে সমান পারদর্শী। মহাভারত সিরিয়ালের ডিরেক্টর রবি চোপড়া যদি রিক আর কবির শেখকে আগে দেখতেন, তাহলে নিশ্চয়ই দুর্যোধন আর মামা শকুনির ক্যারেক্টারের অফার ওদেরকেই করতেন। মিস্টার রঞ্জিত ডাইনিং টেবিলে লাঞ্চ করতে বসে ছেলেকে দেখতে না পেয়ে ভ্রুকুচকে মিসেস লিমা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে কোথায়? মিসেস লিমা ইতস্তত করে বললেন, ডাকতে গিয়েছিলাম কিন্তু দরজা খোলেনি, এখনো ঘুমাচ্ছে মনে হয়। রঞ্জিত চৌধুরী ভ্রুকুচকে বললেন, হ্যাঁ, সেই সারা রাত মদ গিলবে, তারপর সারাদিন মরার মতো বিছানায় পড়ে থাকবে। মিসেস লিমাও এবার বিরক্তি নিয়ে বললেন, মেয়েটাকে এনে দিচ্ছ না কেন বলো তো, তাহলে হয়তো। মিস্টার রঞ্জিত ধমকি দিয়ে বললেন, তাহলে কি বলো? ওই মেয়ে থাকতে তোমার ছেলে নেশা করতো না? মাঝে মাঝে নেশা করে গিয়ে অকারণে কত মারধর করতো মেয়েটাকে, ভুলে গেছো? মিসেস লিমা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমি কিছু জানি না, আমার ছেলের এই অবস্থা আমি আর মানবো না। তুমি যেভাবেই হোক ওই মেয়েকে খুঁজে আনো। আচ্ছা, দেখছি, তুমি ভেতরে যাও। কিন্তু মিস্টার রঞ্জিত ধমক দিয়ে বললেন, যাও। মিসেস লিমা ভেতরে চলে গেলেন। এবার কবি শেখ মুখ খুললেন, একটা হাসি দিয়ে বললেন, ওই মেয়েটা যখন ছিল তখন কিন্তু বাবা এমন চন্নচারে ভাবে চলতো না, তাই না? রঞ্জিত চৌধুরী জুসের গ্লাসে চুমুক দিয়ে বললেন, আমি জানি, আর আমি ইচ্ছে করে ওই মেয়েকে খুঁজিনি এতদিন, কারণ আমি চাই না ও আমার বাড়িতে উঠুক। কারণ বিষধর সাপের বাচ্চা বিষধরই হয়। তোমার কি মনে হয় যার বাপ এত ভয়ঙ্কর সাহসী ছিল তার মেয়ে এত ভীতু? কবির খান অবাক হয়ে বললেন, মানে? মানে ওর বাবার অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করার জন্য উড়ে পড়ে লেগেছে ও। ওর জীবনের একটাই লক্ষ্য, আমাকে এক্সপোজ করে শেষ করে দেয়া। আর সেই কাজটাই দিনরাত খেটে করছে ও। হ্যাঁ, ও ভয় পায় ঠিকই, কিন্তু সেটা শুধু এবং শুধুই রিককে। কারণ রিক ওর উপর যে টর্চারগুলো করতো সেটা কোনো শক্ত হৃদয়ের মানুষেরও গা হিম করে দেবে। কিন্তু ওই মেয়ের কাছ থেকে বাঁচতে হলে ওর বাপের মতো ওকেও সরিয়ে দিতে হবে। এতদিন আমি রিক আর ওকে ভুলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এই ছেলে তো যত দিন যাচ্ছে ততই পাগল হচ্ছে ওই মেয়ের জন্য। কি দেখেছো ওই মেয়ের মধ্যে কে জানে। কবির শেখ কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভেবে বললেন, আমার কাছে একটা প্লেন আছে জিজু, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না।
মিস্টার রঞ্জিত ভ্রু কুঁচকে বললেন, কি প্ল্যান? দেখুন, কোনাকুনি করে বাবার মনে খুব তৈরি করার দরকারটা কি? যেহেতু মেয়েটা বাবাইকে ভয় পায়, আর বাবাইকে আমি যতদূর চিনি ও ওই মেয়েকে খোলা রাখবে না, বন্দি করে রাখবে। তাই ওই মেয়ে আপনাকে এক্সপোজ করার প্রমাণ খুঁজতে বাইরেও যেতে পারবে না। এতে দেখুন আপনিও নিরাপদ থাকবেন আর আমার বাবাইও খুশি হবে। তাই বলছি, মেয়েটাকে খুঁজে বাবাইয়ের হাতে তুলে দিন, বাকিটা বাবাই সামনে নেবে। মিস্টার রঞ্জিত কোনো উত্তর দিলেন না, তবে বুদ্ধিটা মন্দ লাগেনি তার। উনি জুস খেতে খেতে ভাবলেন, ঠিকই তো, বিষধর সাপকে পিটিয়ে মেরে ফেললে মজা আছে নাকি? বিষধর সাপের বীজ দাঁত ভেঙে তাকে নিজের মতো করে নাচানোতে তো আসল মজা। কথাটা ভেবেই আপন মনে শয়তানির হাসি দিলেন মিস্টার রঞ্জিত। মিস্টার রঞ্জিত কোনো উত্তর দিলেন না, তবে বুদ্ধিটা মন্দ লাগেনি তার। উনি জুস খেতে খেতে ভাবলেন, ঠিকই তো, বিষধর সাপকে পিটিয়ে মেরে ফেললে মজা আছে নাকি? বিষধর সাপের বীজ দাঁত ভেঙে তাকে নিজের মতো করে নাচানোতে তো আসল মজা। কথাটা ভেবেই আপন মনে শয়তানের হাসি দিলেন মিস্টার রঞ্জিত। আজকে রাতে আবারও বর্ষণ শুরু হয়েছে, তবে ভারী বর্ষণ না। গুড়ি গুড়িয়ার চেয়ে একটুখানি বেশি, আর মধ্যমের চেয়ে একটুখানি কম। বাজ পড়ছে না এখনো। রাতের বৃষ্টির টুপুর টুপুর শব্দ, তার উপর বৃষ্টি ভেজে ঠান্ডা বাতাসের সাথে হালকা হালকা বৃষ্টির ঝাপটা। বর্ষার রাতে এই মনোমুগ্ধকর পরিবেশের প্রায় দেখা মেলে। এমন সময় কেউ পছন্দ করে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে, আর কেউ পছন্দ করে জানালার সামনে বা ব্যালকনিতে দাঁড়িয়ে বর্ষণের সেই রাতকে উপভোগ করতে। অনিমা এই দুই কাতারের মধ্যেই পড়ে। যখনই বাজ পড়ে তখনই সে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতেই ভালোবাসে, আর যখন কম গতির হালকা বৃষ্টি থাকে তখন সে দ্বিতীয় কাজটাই করে। তাই এখন ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে কফি খেতে খেতে বৃষ্টি দেখছে আর নানান জল্পনা কল্পনা করে চলেছে। আর অপরদিকে আদ্রিয়ানও ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আদ্রিয়ান কিন্তু দ্বিতীয় কাতারেই পড়ে। বাইরে বৃষ্টি হলে ঘুমিয়ে থাকার কথা ভাবতেই পারে না সে। অনিমার চেহারাটা বারবার মনে পড়ছে তার। ভাগ্যের সেই দিন ওই লোকগুলো অ্যাটাক করেছিল, আর ও কিছু না ভেবে ওই ফ্ল্যাটেই ঢুকে পড়েছিল। তাই তো ও ওর প্রাণ ভোমরাটাকে পেয়েছে। ওর বাঁচার তো দুটোই কারণ ছিল, এক ওর গান, আর দুই হলো, কিন্তু এই মেয়েটি এসে সবকিছু বদলে দিল। ওকে বাসার নতুন এবং প্রধান একটা কারণ দিয়ে দিল। আচ্ছা, কি করছে এখন ওর জান পাখি? ঘুমিয়ে গেছে নাকি বৃষ্টি দেখছে? ফোন করবে একটা। এতক্ষণ যাবৎ নিজের মনে এসব আওড়ে নিয়ে ফোনটা হাতে নিল আদ্রিয়ান। কিছুক্ষণ ভেবে কল করেই দিল। নিজের ভাবনায় মগ্ন অনিমা ফোনের আওয়াজ পেয়ে ব্যালকনি থেকে উঠি তাড়াতাড়ি ফোনটা নিয়ে দেখলো আদ্রিয়ানের কল। একটু অবাক হলো ও। তারপর ব্যালকনির চেয়ারে বসে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো। কেমন আছো? ভালো, আপনি? বেশ ভালো। কি করছো? এই তো ব্যালকনিতে বসে। আদ্রিয়ান ছোট্ট করে বলল, ও আচ্ছা। অনিমা কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান নিজেই বলল, আচ্ছা, তুমি এত রুড কেন বলো তো? নিজে থেকে তো মাঝে মাঝে একটা ফোন করতে পারো। অনিমা কি বলবে বুঝতে পারছে না। এইরকম প্রশ্নের কি উত্তর দেওয়া যায় সেটাই ভেবে পাচ্ছে না ও। তাই কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান হালকা হেসে দিয়ে বলল, উত্তর না থাকলে চুপ করে থাকাটা কি তোমার অভ্যেস? তো উত্তর না থাকলে আর কি করা যায়? ওই টপিকের অন্য কিছু বলতেই পারতে। অনিমা একটু অবাক হলো, অন্য কি বলবে। তাই কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, লাইক? লাইক আমারও প্রশ্নের উত্তরে বলতে পারতে। ঠিক আছে, এরপর থেকে ফোন করবো। অনিমা হেসে দিল। সত্যি ছেলেটা অদ্ভুত, আর তার চেয়েও অদ্ভুত তার কথাবার্তা। অনিমার কথার টপিক পাল্টে বলল, আপনি কি করছেন? আমিও ব্যালকনিতে আছি, তবে বসে না, দাঁড়িয়ে। ও, তোমার সাথে আবার মিট করতে ইচ্ছে করছে। অনিমা চমকে গেল, সাথে একটু অবাক হলো। কি চাইছেটা কি ছেলে? কি চলছে আদ্রিয়ানের মনে? অনিমা যেটা ভাবছে সেটা কি সম্ভব আদৌ? অনিমা এইসব কথা ভাবতে ভাবতেই আদ্রিয়ান বলল, কি হলো, কি ভাবছো? অনিমা হকচকিয়ে বলল, না, কিছু না।
আদ্রিয়ান অনিমার এমন কাণ্ডে হেসে দিল। হাসতে হাসতেই বলল, আচ্ছা ঠিক আছে, অফিস টাইম শেষ কখন তোমাদের? এমনিতেই রাত 8টায় শেষ হয়, তবে কাজ থাকলে আরো রাত হয়। কথাটা শুনে আদ্রিয়ানের মুড একটু অফ হয়ে গেল। ও মনে মনে ভেবে রেখেছিল কালকে দেখা করবে অনির সাথে, কিন্তু রাত 8টার পর অফিস শেষ হলে তো সেটা সম্ভব নয়। তাই একটু মন খারাপ নিয়ে নিচু কণ্ঠে বলল, ও আচ্ছা। অনিমা একটু ইতস্তত করে বলল, কিন্তু কালকে দুপুরের পর আর কাজ নেই, সকালে শুধু একটা কলেজে যেতে হবে। ছাত্ররা মানববন্ধন করেছে সেই নিউজের জন্য, ওটা করতে করতে দুপুর হয়ে যাবে, তারপর ফ্রি আছে। কথাটা শুনে আদ্রিয়ানের মুখে হাসি ফুটে উঠল। যাক, কালকে তাহলে তার প্রিয়সীকে কাছ থেকে দেখতে পারবে সে। তাই খুশি খুশি কণ্ঠেই বলল, দিনের কলেজের নাম আর অ্যাড্রেসটা মেসেজ করে দাও, আমি ওখান থেকে তোমাকে পিক করে নেব। অনিমা অবাক হয়ে বলল, পিক করবেন? আদ্রিয়ান স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ। বাট অনিমাকে কথাটা শেষ করতে না দিয়ে আদ্রিয়ান বলল, নো বাট নো, কিন্তু আমি কাল আসছি, সব স্কুটি নিয়ে বেরিও না। তীব্রকে বলো তোমায় নিয়ে যেতে। অনিমা নিজেও চায় যে আদ্রিয়ান আসুক, কিন্তু তবুও আদ্রিয়ানকে জ্বালানোর জন্য একটু দুষ্টুমি করে বলল, আরে আপনি আসলেই তো হবে না, আমি যেতে চাই কিনা সেটা শুনবেন না? আদ্রিয়ান এবার একটু ধমকের সুরে বলল, আমার যেটুকু শোনার দরকার শুনে নিয়েছি, আমি পারমিশন চাইনি তোমার, কালকে আমি আসছি। আর রইলো তুমি যেতে চাওয়া কি না সেই প্রশ্ন, যেতে না চাইলে তুলে নিয়ে আসবো। গট ইট? বলেই ফোনটা কেটে দিল আদ্রিয়ান। অনিমা বেশ অবাক হলো। হঠাৎ এভাবে রেগে গেল কেন? আর কি বলছিল, যেতে না চাইলে তুলে নিয়ে যাবে? পাগল টাগল হয়ে গেল নাকি? যা খুশি করুক, শুধুই ধমকালো বেটা খবিস। বলেই মুখ ফুলিয়ে অ্যাড্রেস মেসেজ করে গিয়ে শুয়ে পড়ল অনিমা। এদিকে আদ্রিয়ান ফোনটা কাটার পর বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বিড়বিড় করে নিজেই নিজেকে বলল, কুল আদ্রিয়ান কুল, কি করছিস তুই? হ্যাঁ, কন্ট্রোল ইউরসেলফ, কন্ট্রোল। তোর এই রূপ ওর জন্য না, একদমই না। লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করলো আদ্রিয়ান। তারপর বলল, ও কি রাগ করেছে? আচ্ছা সরি বলতে হবে। ফোনটা হাতে নিয়েও কল করতে গিয়েও থেমে গেল। তারপর আপন মনেই বলল, তাকে এখন আর ফোনটা করার দরকার নেই, কালকে সরাসরি সরি বলে দেবো। ফোনটা রেখেই রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে ভাবলো কদিন আগে অবধি মেয়েটাকে চিনত না সে, কিন্তু এখনো সবটা জুড়েই অনিমার বসবাস। সত্যি নিয়তি খুব জটিল। একটা ছোট্ট ঘটনা মুহূর্তে সবকিছু বদলে দেয়। গিটার হাতে নিয়ে ব্যালকনিতে বসে টুংটাং সুর তুলতে তুলতে চোখ বন্ধ করে অনিমার কথা ভাবতে লাগলো। ও তীব্র গাড়ি নিয়ে অনিমার ফ্ল্যাটের সামনে ওয়েট করছে। 5 মিনিটের মাথায় অনিমা দ্রুত পদে এসে গাড়িতে উঠে বসে পড়লো। তীব্র গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কি ব্যাপার বলতো, আজ আমাকে নিতে আসতে বললি? অনিমা সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, আদ্রিয়ান আসবে আজকে। এটা শুনে তীব্র প্রথমে একটু অবাক হলো, তারপর মুচকি হেসে বলল, ও ভাই, ভালোই তো চলছে তোদের। তা ভাইয়া থেকে জিজু কবে হচ্ছে? অনিমা বিরক্ত হয়ে তাকালো তীব্রর দিকে, তারপর বিরক্তি নিয়ে বলল, তোরা কেন এসব ফালতু মজা নিস বলতো? তীব্র হেসে গাড়ি চালাতে চালাতে বলল, ফালতু নাকি সেটা তো পরেই দেখা যাবে। অনিমা কিছুই বলল না। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে বলল, আরো কোথায়? ওর বাড়িতে পুজো আছে, আজ তাই ছুটি নিয়েছে। অনিমা খানিকটা অবাক হয়ে বলল, প্রতিবার তো আমাদের নিয়ে যায়, এবার কি হলো? তীব্র হেসে দিয়ে বলল, কারণ এবার ওর দিদা এসেছে। হ্যাঁ তো? আমরা মুসলিম, এতে ওর বাবা মায়ের প্রবলেম না থাকলেও ওর দিদার অনেক প্রবলেম। এবার বুঝলি নাকি, আরো কিছু বলতে হবে? বুঝলাম, আমরা গেলে বুড়ি ক্যাট ক্যাট করবে, তাই ডাকিনি, তাই তো? এরপর দুজনেই হেসে দিল। সারা রাত ক্লাবে বন্ধুদের সাথে পার্টি করে সকাল 8টায় বাড়িতে এলো রিক। মিস্টার রঞ্জিত সোফায় বসে কফি খেতে খেতে পেপার দেখছিলেন।
আর তার পাশেই কবির শেখ বসে কফি খাচ্ছেন। ছেলেকে দেখে মিস্টার রঞ্জিত একটা ছোট শ্বাস নিলেন। প্রায় সারা রাত বাইরে কাটিয়ে আসে ও। এইসব দেখতে দেখতে এখন অভ্যস্ত তিনি। রিক ভেতরে যেতে নিলেই মিস্টার রঞ্জিত গম্ভীর কণ্ঠে বললেন, সরে যাও। রিক ভ্রু কুঁচকে তাকালো। এখন ও পুরো মাতাল না হলেও নেশাটা পুরোপুরি কাটেনি, তাই চোখ ঝাপটা দিয়ে ভাঙা গলায় বলল, বলো। মিস্টার রঞ্জিত চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ওই মেয়েটার একটা ছবি দিয়ে যাও। রিকে একটু অবাক হয়ে বলল, ওর ছবি দিয়ে কি করবে? ওকে খুঁজতে লেখো লাগাবো। রিক একটু চুপ থেকে রাগী গলায় বলল, তার মানে এতদিন খোঁজনি তুমি ওকে? মিস্টার রঞ্জিত হক চকিয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, আসলে রিক তার বাবাকে থামিয়ে দিয়ে বলল, স্টপ ড্যাড, কোনো এক্সকিউজের দরকার নেই। আমার ধারণাটাই সত্যি ছিল, খোঁজোইনি তুমি ওকে। এখন খুঁজবো তো। আর খোঁজার দরকার নেই তোমার, আমি লোক লাগিয়ে দিয়েছি অলরেডি। তুমি তোমার কাজ নিয়ে থাকো। এটুকু বলে ভেতরে যেতে নিয়েও থেমে গেল। তারপর চেঁচিয়ে বলল, মম, আমি এখন ঘুমাবো। আমার খিদে পেলে আমি নিজেই খাবার চাইবো। সো ডাকাডাকি করে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। বলেই হন হন করে চলে গেল রিক। আর মিস্টার রঞ্জিত রাগান্বিত গলায় বলল, ছেলেটা দিন দিন বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে। মিসেস লিমা হাত মুছতে মুছতে এসে বললেন, ছেলে তো তোমারই, তাই না? তুমি ওর চেয়ে কোন অংশে ভালো? ডক্টর বলছে বলে মদ খাওয়াটা কমিয়ে দিয়েছে, তাছাড়া আর পার্থক্য কি? মিস্টার রঞ্জিত দাঁতে দাঁত চেপে বললেন, বেশি কথা না বলে চুপচাপ ব্রেকফাস্ট সার্ভ করো। মিসেস লিমা চলে গেলেও মিস্টার রঞ্জিত গভীরভাবে ভাবছেন, সত্যি ছেলের লাগামটা আরো আগে ধরা উচিত ছিল ওনার। এখন আর কিছু করার নেই। ছেলে যে টোটালি তার হাতের বাইরে চলে গেছে সেটা বুঝেছেন উনি। নিউজ শুট শেষ করে অনিমা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তীব্রর কাজ ছিল তাই চলে গেছে। এর মধ্যেই আদ্রিয়ানের গাড়ি এসে থামলো ওর সামনে। প্রথমে হক চকিয়ে গেলেও পরে বুঝতে পারলো এটা আদ্রিয়ান। আদ্রিয়ান দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। আজ কেউ ক্যাপ আর সানগ্লাসের জন্য সহজে ওকে কেউ চিনবে না। আদ্রিয়ান দ্রুত পদে এসে অনিমার হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, কেউ চিনে ফেলে ফেসে যাবো। গার্ডেনিং নিয়ে আমি বলে অনিমার হাত ধরে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। দুজনেই চুপ করে আছে, তবে আর চোখে দুজন দুজনকে দেখে চলেছে। আধ ঘন্টা পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামালো আদ্রিয়ান। ওখানে ওর বুক করা প্রাইভেট রুমে নিয়ে গেল অনিমাকে। তবে এই দীর্ঘ সময় দুজনেই চুপ ছিল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, কি খাবে? অনিমা নিচু কণ্ঠে বলল, আপনি যা অর্ডার করেন। শিওর। ইয়া। আদ্রিয়ান খাবার অর্ডার করে দিল। অনিমা এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে আছে, কেন জানি খুব আনইজি লাগছে তার। আর আদ্রিয়ান গালে হাত দিয়ে এক ধ্যানে দেখে চলেছে অনিমাকে। ওই মুখের দিকে সারা জীবন তাকিয়ে থাকলেও যেন ক্লান্ত হবে না সে। রিক খাটে উপর হয়ে এলোমেলো ভাবে শুয়ে আছে, তবে ঘুমাচ্ছে না। ঘুম ভেঙে গেছে একটু আগেই, এখন শুধু শুয়ে আছে। গভীরভাবে ভাবছে কিছু। কি আছে ওই একটা মেয়ের মধ্যে যে ওর না থাকা ওকে এত পোড়াচ্ছে। পিঠে কেউ হাত রাখতেই পিছনে ঘুরে তাকালো রিক। তাকে কবির শেখকে দেখে উঠে বসে চোখ ডলে বলল, বসো। কবির টি টেবিল থেকে খাবার রিকের দিকে বাড়িয়ে বলল, আগে এটা খেয়ে নাও। রিক বিরক্ত হয়ে বলল, খিদে নেই আমার মামা। কবির শেখ রিকের কাঁধে হাত রেখে বললেন, লুক লাগিয়েছে তো পেয়ে যাবে ওকে, নিজের এমন অযত্ন করলে হবে? রিক এবার রাগী গলায় বলল, ড্যাড কেন করলো মামা? কেন খুঁজিনি ওকে? এটা জেনেও যে আই সেপারেটলি ওয়ান্ট হার। আচ্ছা বাবাই, এসব বাদ দাও, আগে খেয়ে নাও। রিক খাবারটা ঠেলে সরিয়ে বলল, পারছি না মামা, পারছি না ভাত দিতে। ও কতদিন ধরে আমার কাছে নেই।
এতদিনে ওকে যদি কেউ বিয়ে করে নেয় কিংবা ও যদি কাউকে ভালোবেসে ফেলে? তা দেখি যার কাছে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ওকে নিয়ে আসবো, সিম্পল। না মামা, তুমি বুঝছো না। আমি বারণ করার পরেও ও কলেজের অনুষ্ঠানে একদিন হালকা সেজে গিয়েছিল, আর ছেলেরাও ওকে দেখে ফিদা হচ্ছিল। তার শাস্তি হিসেবে আমি ওর মুখে গরম পানি ঢেলে দিয়েছিলাম। আমায় পায়ে ধরে অবধি ক্ষমা চেয়েছিল, তবুও মাফ করিনি আমি। দুদিন অবধি ওর মুখ লাল হয়েছিল জানো। আর সেই জায়গায় ওকে অন্য কেউ টাচ করবে মানতে পারবো না আমি, সেটা কিছুতেই না। যদি কেউ সেটা করে তাহলে তার শেষ দিন ঘনিয়ে এসেছে, আর ওই মেয়েকে কি করব সেটা ভাবতেও পারবে না কেউ। বলেই উঠে হনহন করে চলে গেল ওয়াশরুমে। আর কবিশেখর যাবার দিকে তাকিয়ে খানিক হেসে বললেন, কি আছে ওই মেয়ের কপালে কে জানে। আর যদি প্রেম পড়ে থাকে তাহলে সেই ছেলের অবস্থা তো, তবে যাই হোক, তাতে আমার কি। খাবার সামনে নিয়ে বসে আছে আদ্রিয়ান ও অনিমা। আদ্রিয়ান এবার অনিমার দিকে ইশারা করে বলল, আচ্ছা শুরু করো। অনিমা শুরু করার পর আদ্রিয়ানও শুরু করলো। খাওয়ার সময়ও দুজন কোনো কথা বলেনি। খাওয়া শেষে আদ্রিয়ান টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, চলো। এখন কোথায়? ছাদে। অনিমা ভ্রুকুচকে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে ওর হাত ধরে ওকে ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে অনিমা অবাক হয়ে গেল। সত্যি খুব সুন্দর পরিবেশটা। এই ছাদ থেকে আশপাশটা দেখতে অসাধারণ লাগছে। আদ্রিয়ান পকেটে হাত ঢুকিয়ে সাইডে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে? অনিমা চারপাশটা দেখতে দেখতে বলল, ভীষণ। চলো সাইডে গিয়ে বসি। চলুন। আদ্রিয়ান এবং অনিমা সাদের পাশে গিয়ে বসলো। তবে পা ঝুলিয়ে বসেনি, হাঁটু ভেঙে বসেছে দুজন। বেশ কিছুক্ষণ দুজনেই চুপ থেকে পরিবেশটা ফিল করছে। হালকা বাতাসে অনিমার চুলগুলো হালকা উঠছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, অনি? অনিমা অন্য ধ্যানে মগ্ন ছিল। আদ্রিয়ানের ডাকে হুশ আসায় হকচকিয়ে বলে, কালকের জন্য সরি। আসলে জানি না কেন একটু রেগে গিয়েছিলাম। সো সরি ফর মাই বিহেভিয়ার। অনিমা হাত দিয়ে নখ কাটতে কাটতে অবাক হয়ে বলল, আপনি কিসের কথা বলছেন? আদ্রিয়ান পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। এর মধ্যে ভুলে গেছে। যাক, ভালোই হলো। ব্যাপারটা ও ততটা মনে নেয়নি। কি হলো বলুন। অনিমার ডাকে আদ্রিয়ানের হুঁশ এলো। নিজেকে সামলে বলল, নাথিং। ও বলে অনিমা আবারও চারপাশটা দেখায় ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর আদ্রিয়ান বলল, একটা কথা বলবো। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, বলুন। তুমি সাজো না কেন বলো তো? নিমেষে অনির মুখটা কালো হয়ে গেল। মুখের হাসি গায়েব হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, এমনি। অনিমা ছল ছল চোখে নিচের দিকে তাকিয়ে আছে। পুরনো কথা মনে খুব আঘাত করছে। আদ্রিয়ান খানিকক্ষণ চুপ থাকলো। তারপর অনিমার হাত ধরে নিজের দুহাতের মুঠোয় আনলো। অনিমা একটু অবাক হলেও তাকালো না। আদ্রিয়ান মুচকি হেসে বলল, অনি, লুক অ্যাট মি। অনিমা তবুও মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার গালে হাত রেখে বলল, তাকাও। অনিমা এবার আদ্রিয়ানের দিকে তাকালো। সাথে সাথেই ওর চোখে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। আদ্রিয়ান অনিমার চোখের পানি আলতোভাবে মুছতে মুছতে বলল, একজন মানুষের জীবনে খারাপ কিছুদিন আসতেই পারে, তাই বলে সেটা ধরে সারা জীবন বসে থাকাটা বোকামি। কারোর জন্য তুমি নিজের জীবন কেন বদলাবে বলো তো? জীবনটা তোমার, আর সেটাকে সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব শুধুই তোমার, বুঝলে? অনিমার চোখ দিয়ে আবারও অশ্রু গড়িয়ে পড়ল। আদ্রিয়ানের কথাগুলো আজ ওর আব্বুর কথা মনে করিয়ে দিল। ওর আব্বু ওকে এভাবেই বোঝাতো। আদ্রিয়ান আবারও বলল, বেশি না চোখে হালকা কাজল করে দেখো, চোখগুলো আরো মায়াবী লাগবে। অনিমা কিছু না বলে আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে দিল। আজ সে তার আবেগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। খুব কান্না পাচ্ছে। তাই আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। এই কান্না সুখের নাকি কষ্টের সেটা বলা মুশকিল। তবে কেঁদে নিজেকে হালকা করছে।
অনিমা ওর কাঁধে মাথা রাখায় আদ্রিয়ান অদ্ভুত এক শান্তি অনুভব করছে, তবে কাঁদতে বারণ করছে না। কিছু সময় কাঁদা উচিত, তাই নিজেও এক হাতে জড়িয়ে নিল ওর প্রাণ ভোমরাকে। অনিমা কিছু না বলে আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে দিল। আজ সে তার আবেগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না, খুব কান্না পাচ্ছে। তাই আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। এই কান্না সুখের নাকি কষ্টের তা বলা মুশকিল, তবে কেঁদে নিজেকে হালকা করছে। অনিমা ওর কাঁধে মাথা রাখায় আদ্রিয়ানও অদ্ভুত এক শান্তি অনুভব করছে, তবে কাঁদতে বারণ করছে না। কিছু সময় কাঁদা উচিত, তাই নিজেও এক হাতে জড়িয়ে নিল ওর প্রাণ ভোমরাকে। অনিমা অনেকক্ষণ যাবৎ কেঁদেই চলেছে, তবে নিঃশব্দে। আদ্রিয়ান এতক্ষণ কিছু না বললেও এবার আর অনিমার কান্না সহ্য হচ্ছে না ওর। অনেকক্ষণ ধরে কাঁদছে মেয়েটা, নীরবে কাঁদলেও কেঁপে কেঁপে উঠছে বারবার। আদ্রিয়ান এবার অনিমার মাথাটা ওর কাঁধ থেকে সরিয়ে দিয়ে সোজা করে বসিয়ে ওর দিকে ঘুরিয়ে চোখের পানি ভালোভাবে মুছে দিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে, নাও স্টপ ক্রাইং। অনিমা নাক টেনে একবার আদ্রিয়ানের দিকে একবার তাকালো। তারপরেই ওর মনে পড়লো ও এতক্ষণ কি করছিল। বুঝতে পেরেই তাড়াতাড়ি আদ্রিয়ানের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসে চোখ নামিয়ে নিল, আর মনে মনে নিজেই নিজেকে বকতে লাগলো কিভাবে আদ্রিয়ানের এত কাছে গেল ও। আদ্রিয়ান নিশ্চয়ই ওকে একটা গায়ে পড়া মেয়ে ভাবছে। এসব ভাবতে ভাবতে নিচের দিকে তাকিয়ে হাত কষলাচ্ছে অনিমা। অনিমাকে অবাক করে দিয়ে আদ্রিয়ান নিজেই একটু এগিয়ে এসে অনিমার সাথে লেগে বসলো। অনিমা এক পলকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তুমি আমার দিকে তাকাতে এত লজ্জা পাও কেন বলো তো? আদ্রিয়ানের এই কথাটায় অনিমা আরো বেশি লজ্জা পেল। অনিমা যখনই আদ্রিয়ানের দিকে তাকায় তখনই আদ্রিয়ানকে ওর দিকে এমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে, আর সেই দৃষ্টি দেখে ও ভীষণ অস্বস্তিতে পড়ে যায়, সাথে লজ্জাও পায়। কিন্তু সে কথা মুখ ফুটে কি করে বলবে আদ্রিয়ানকে, তাই মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার ব্যাপারটা বুঝতে পারল, তাই অনিমার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আবারও অনিমার হাত ধরলো। এই স্পর্শটা অনিমাকে অনেকটা নাড়িয়ে দিল। এর আগেও আদ্রিয়ান ওকে ছুঁয়েছে, কিন্তু এই স্পর্শটায় অন্য কিছু ছিল, এক অদ্ভুত অনুভূতি মিশ্রিত আছে, যেটা অনিমার সারা শরীরে শিহরণ বইয়ে দিচ্ছে। আদ্রিয়ান অনিমার হাতের দিকে তাকিয়েই বলল, প্রত্যেকটা সম্পর্ক মজবুত করার জন্য সেই সম্পর্কের সাথে আরেকটা সম্পর্ক জুড়ে রাখতে হয়, সেটা কি জানো? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার হাত আরেকটু শক্ত করে ধরে বলল, বন্ধুত্বের সম্পর্ক। যে কোনো সম্পর্কে যদি বন্ধুত্বের সম্পর্কটা মিশে থাকে না, তাহলে সেই সম্পর্কটা খুব বেশি দৃঢ় হয়। সেটা বাবা মা আর সন্তানেরই হোক, শিক্ষক ছাত্রেরই হোক, ভাই বোনেরই হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডেরই হোক, কিংবা স্বামী স্ত্রীর। এতে করে একে অপরকে বোঝা যায়, একজন আরেকজনের সাথে সবকিছু শেয়ার করতে পারে, একে অপরকে আগলে রাখতে পারে। তবে হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্ক থাকলেও আসলে সম্পর্কটা মাথায় রাখতে হবে। যেমন বাবা মাই হয়, ভাই বোনই হয়, স্বামী স্ত্রী হয়। এইসব সম্পর্কে কিছু আলাদা আলাদা সীমাবদ্ধতা থাকে, তাই বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে সেই সীমা পেরোনো উচিত না। সেই সীমার মধ্যে থেকেই বন্ধু হওয়া উচিত। শুধু বন্ধুই হয়, তারা সব সীমার ঊর্ধ্বে। অনিমা মুচকি হেসে বলল, যে সম্পর্কের এত ভালো ব্যাখ্যা দিতে পারে, সব সম্পর্ককে এত ভালো মূল্য জানে, সে নিজেই পরিবারের থেকে আলাদা আছে। আদ্রিয়ান মলিন হেসে বলল, আমি তো ড্যাডের সাথে বন্ধুত্বের সম্পর্কই করতে চেয়েছিলাম, কিন্তু ড্যাড হয়তো শুধু বাবা হয়ে থাকতেই বেশি পছন্দ করেছিলেন। অনিমা কিছু বলল না। আদ্রিয়ানও চুপ করেই রইল। অনিমা বুঝতে পারলো হয়তো আদ্রিয়ানের মন খারাপ হয়ে গেছে, হয়তো পরিবারের সবার কথা মনে পড়ছে। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অনি, ভবিষ্যতে আমাদের সম্পর্কটা কোন দিকে যাবে আমি জানি না, কিন্তু আমাদের মধ্যে যে কোনো সম্পর্কে শুরু হোক তার আগে আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হোক। তবে শুধু বন্ধু না, আমাদের বন্ধুত্বেও কিছু সীমাবদ্ধতা থাকবে। কেন সেটা আপাতত জিজ্ঞেস করবো না, সময় হলে নিজেই বলবো। তো
হবে আমার বন্ধু? অনিমা পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। আজিয়ান আবরার জুহাইয়ের ওকে বন্ধু হতে বলছে। আর কোন সম্পর্ক শুরুর কথা বলছে আজিয়ান? বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কোন সম্পর্ক শুরু করতে চায় ও? অনিমা ওর অবাকের রেশ কাটিয়ে ওঠার আগেই আজিয়ান বলল, কি বলো, বলো না, হবে? অনিমা কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলে আজিয়ানের ওর যেই হাত ধরে আছে তার উপরের দিকে হাত রেখে মুচকি হেসে চোখ দিয়ে ইশারা করলো, হ্যাঁ হবে। আজিয়ান হেসে দিয়ে হুট করে জড়িয়ে ধরলো অনিমাকে। অনিমা তো পুরো জমে গেছে, হার্টবিট থেমে গেছে মনে হয়, নিঃশ্বাসও ভারী হয়ে আসছে। আজিয়ান শক্ত করে জড়িয়ে ধরে আছে ওকে। কিছুক্ষণ অবাক হয়ে থাকার পর অনিমার মধ্যেও এক অনুভূতি কাজ করতে শুরু করলো। আজিয়ান ওকে জড়িয়ে ধরাতে বেশ শান্তি লাগতে শুরু করলো, ওর ভালো লাগতে শুরু করলো। ও নিজের অজান্তেই মুচকি হেসে আজিয়ানের পিঠে আলতো করে হাত রাখলো। আরো 2টো দিন কেটে গেছে এভাবেই। ওই দিনের পর আজিয়ানের সাথে অনেকটা নর্মাল হয়ে গেছে অনিমা। এই 2 দিন আর দেখা করেনি ওরা, তবে ফোনে কথা হয়েছে। যদিও অনিমা এখনো নিজে থেকে ফোন করেনি, আজিয়ানই করে। অনিমা অফিস থেকে ফিরেই তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। আজিয়ান 5 মিনিট যাবত নিচে ওয়েট করছে। অফিসে কাজ করছিল। হঠাৎ করে আজিয়ান মেসেজ করেছে অফিস থেকে ফিরে রেডি হয়ে থাকার জন্য, কিন্তু কেন সেটা এতবার জিজ্ঞাসা করার পরও বলেনি। বারণ করবে তার উপায়ও নেই, কারণ না গেলে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে তাকে। বেচারি আর কি করবে। নীল কুর্তি আর কালো জিন্স পরে চুলটা সাইড সিধি করে আঁচড়ে নিল। আয়নার সামনে থেকে সরে যেতে নিয়েও আজিয়ানের বলা কথাগুলো মনে পড়তেই আরেকবার আয়নার দিকে তাকিয়ে ভাবলো, সত্যি কি একটু সাজলে ভালো লাগবে ওকে। কিছুক্ষণ ভেবে অরুমিতার গিফট করা মেকআপ সেট থেকে কাজলটা নিতেই ওর রিকের করা টর্চার গুলোর কথা মনে পড়ল। কি নির্মম ভাবে মুখে গরম পানি ঢেলে দিয়েছিল, সেই যন্ত্রণার কথা মনে পড়লেও রুহ কেঁপে ওঠে ওর। নিজেকে সামলে কাজলটা রেখে চলে যেতে নিয়েও থেমে গেল। আজিয়ান তো ঠিকই বলেছে, খারাপ কিছু অতীতের জন্য নিজের বর্তমান কেন নষ্ট করবে ও? জীবনটা ওর, আর ওর জীবনটা ও নিজের মতো করেই বাঁচবে। এইসব ভেবে নিজেকে সামলে কাজলটা নিয়ে ভাবতে লাগলো। হঠাৎ পেছন থেকে আজিয়ান বলে উঠল, কি ভাবছো? অনিমা একটু চমকে পেছনে তাকিয়ে বলল, আপনি? তোমার আসতে লেট হচ্ছিল, তাই দেখতে আসলাম কি করছো। ও। আজিয়ান অনিমাকে একবার স্ক্যান করে বলল, তুমি তো রেডি আছো, তাহলে চলো। হুম। অনিমা কাজলটা রাখতেই আজিয়ানের চোখ পড়ল সেদিকে। অনিমা ব্যাগটা কাঁধে নিয়ে বেরোতে গেলেই আজিয়ান বলল, অনিমা থেমে গিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো আজিয়ানের দিকে। আজিয়ান কাজলটা হাতে নিয়ে ক্যাপ খুলে অনিমার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর অনিমার গালে একটা হাত রাখলো। অনিমা তো পুরো শক্ট হয়ে তাকিয়ে আছে আজিয়ানের দিকে। আজিয়ান আলতো হাতে অনিমার 2 চোখে হালকা করে কাজল পরিয়ে দিল। অনিমা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে আজিয়ানের দিকে। আজিয়ান মুচকি হেসে বক্স থেকে নোট কালারের একটা লিপস্টিক নিয়ে অনিমার ঠোঁটে হালকা করে ছুঁয়ে দিয়ে নিজের আঙুল দিয়ে সুন্দরভাবে পুরো ঠোঁটে মিশিয়ে দিল। অনিমার শরীরে যেন কয়েকশো ভোল্টের শক লাগলো আজিয়ান ওর ঠোঁট স্পর্শ করাতে। আজিয়ান অনিমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে ঝু নাচালো। এতে অনিমার ধ্যান ভাঙলো, সাথে সাথেই নিজেকে সামনে চোখ নামিয়ে নিল। আজিয়ান অনিমাকে ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, নিজেকে দেখো এবার। অনিমা আয়নার দিকে তাকালো। আজিয়ান ওর 2 বাহুতে হাত রেখে ওর পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে। অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আজিয়ানের দিকে। আজিয়ান মুচকি হেসে বলল, আমাকে দেখতে মিরর লাগবে না, এমনি দেখতে পাবে। পালিয়ে যাচ্ছি না, আপাতত নিজেকেই দেখো। আজিয়ানের কথায় অনিমা বেশ লজ্জা পেল। লোকটা এমন কেন, শুধুই একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয় ওকে। অনিমা মাথা নিচু করে আছে।
আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, দেখো নিজেকে। অনিমা আস্তে আস্তে আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকালো। সত্যি এটুকু সাজে একটু অন্যরকম লাগছে ওকে। কিছুক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল ও। আদ্রিয়ান আয়নার দিকে তাকিয়েই বলল, তুমি এত শর্ট কেন? অনিমা চোখ ছোট ছোট করে আদ্রিয়ানের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, আমি 5 ফিট 3, ওকে? আদ্রিয়ান অনিমার প্রতিবিম্বের দিকে তাকিয়েই বলল, তা দেখি, দেখো তোমার মাথাটা আমার কাঁধের নিচে এসে পড়ে। তো তুমি তো শর্ট, তাই না? অনিমা একটা মুখ ভেঙচি দিয়ে বলল, আমার হাইট ঠিকই আছে, এভারেজের চেয়ে 1 ইঞ্চি বেশি, বাট আপনারটাই ঠিক নেই, এভারেজের চেয়ে অনেক বেশি। আদ্রিয়ান অনির বাহু ছেড়ে বলল, হ্যাঁ, এখন তো এইসবই বলবে। ওটা একটা। অনিমা 2 কোমরে হাত দিয়ে বলল, আমি লিলিপুট। আদ্রিয়ান হাত ভাঁজ করে মিটমিটিয়ে হাসতে হাসতে বলল, লিলি বুড়ি তো। অনিমা রেগে মেগে বলল, আপনি কি? হ্যাঁ, তাল গাছ। আদ্রিয়ান অবাক হয়ে বলল, তাল গাছ? জি, আমি যদি লিলিপুট হই তো আপনি তাল গাছি। আদ্রিয়ান একটু অবাক হলো। এই কয়েকদিনে অনিমাকে কখনো এত চঞ্চল ভাবে কথা বলতে দেখেনি ও। অনিমার এই রূপ দেখে ও খুশি হলেও যাক, ও ওর কথা রাখতে পারছে। অনিমার মধ্যে লুকিয়ে থাকা চঞ্চল মেয়েটাকে বের করতে পারছে আস্তে আস্তে। এসব ভেবে আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আচ্ছা বড়দি, চলুন এবার। হুম। অনিমা নিজেও অবাক। কতদিন পর এভাবে কারোর সাথে কথা বললো ও নিজেই জানে না। এরপর দুজনে মিলেই বেরিয়ে পড়লো। গাড়িতে উঠে আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিতেই অনিমা বলল, যাচ্ছি কোথায়? আদ্রিয়ান সামনের দিকে তাকিয়েই গাড়ি চালাতে চালাতে বলল, জানি না। অনিমা অবাক হয়ে বলল, মানে? আদ্রিয়ান মুচকি হেসে বলল, লং ড্রাইভে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানা নেই, যেদিকে যেতে ইচ্ছে করলো সেদিকে যাব। আদ্রিয়ানের কথা শুনে অনিমা হেসে দিয়ে বলল, আপনি সত্যি একটা পাগল। আই নো। অনিমা মনে মনে ভাবছে এক সময় এমন পাগলামি তো ও করত। মাঝরাতে আব্বুকে জোর করে ঘুম থেকে তুলে লং ড্রাইভে যাওয়া, আইসক্রিম খাওয়া। কিন্তু এখন নিজেকে ও কেমন হারিয়ে ফেলেছে ভেবেই একটা দীর্ঘশ্বাস নিল। বেশ 2 ঘন্টা ড্রাইভ করার পর আদ্রিয়ান বলল, আইসক্রিম খাবে? অনিমা ভাবছে লং ড্রাইভে এসে আইসক্রিম খাওয়া তো ওর অভ্যাস ছিল, কিন্তু আদ্রিয়ানের মাথায় কি করে এটা আসলো? শুধুই কাকতালীয়? অনিমার উত্তরের অপেক্ষা না করেই আদ্রিয়ান গাড়ি থামালো একটা আইসক্রিম পার্লারের সামনে। তারপর অনিমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল। অবাক করা বিষয়, গোটা পার্লারে ওরা ছাড়া আর কোনো কাস্টমার নেই। আদ্রিয়ান যেতেই একটা লোক উঠে এসে খুশিতে গদগদ হয়ে বলল, আদ্রিয়ান মুচকি হেসে বলল, গুড, একটা চকলেট আইসক্রিম আর একটা ভ্যানিলা। আদ্রিয়ান অনিমার হাত ধরেই ওকে নিয়ে একটা টেবিলে বসলো। অনিমা তো কখন থেকে অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। অনিমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? এখানে আর কোনো কাস্টমার নেই কেন? আদ্রিয়ান 2 হাত এক করে এক হাতের আঙুলের মধ্যে আরেক হাতের আঙুল ঢুকিয়ে বলল, আজ রাতের জন্য পুরোটা বুক করেছি। অনিমা তো আরেক দফা অবাক হলো। এইটুকু সময়ের জন্য গোটা রাত? তবুও নিজেকে সামলে বলল, আপনি কি করে জানলেন আমি চকলেট আইসক্রিম পছন্দ করি? আদ্রিয়ান হেসে দিয়ে বলল, সিম্পল, তুমি চকলেট পছন্দ করো, আর যে চকলেট এত পছন্দ করে সে চকলেট আইসক্রিম তো পছন্দ করবেই, তাই না? অনিমা কিছু বলবে তার আগে একজন লোক এসে আইসক্রিম দিল টেবিলে। তারপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে হেসে বলল, শিওর। ছেলেটার সাথে সেলফি তোলার পর দুজনে আইসক্রিম খেয়ে কিছুক্ষণ গাড়ি করে ঘুরলাম। ফ্ল্যাটের সামনে গাড়ি থামানোর পর আমি নামতে গেলেই আদ্রিয়ান হাত ধরে বলল, এই যে ম্যাডাম, সাজতে বলেছি বলে যে সেজে গুজে স্টাইল করে ঘুরে বেড়াবে সেটা কিন্তু না। আজকে ঘুরতে যাচ্ছি তাই একটু লিপস্টিক দিতে দিয়েছি, রেগুলার সাজবে না কিন্তু। তবে হ্যাঁ,
কাজলটা রেগুলার দিও, এর বেশি সাজা পারমিশন দিই না কিন্তু আমি। অনিমা এতক্ষণ হাবলার মতো তাকিয়ে আজিয়ানের কথা শুনছিল। লাস্ট কথাটা শুনে ভ্রু কুচকে বলল, পারমিশন? আজিয়ান স্বাভাবিক ভঙ্গিতে বলল, ইয়েস, পারমিশন। অনিমা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, যদি না মানি? আজিয়ান এবারেও খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, কি করে মানাতে হয় সেটা আমি জানি, এখন বাই। বলে অনিমার হাত ছেড়ে দিল। অনিমা নামতেই ওকে হাত নেড়ে চলে গেল আদ্রিয়ান। অনিমা একটু অবাক হলো, সাথে ভালো লাগলো আদ্রিয়ানের ওর প্রতি এই অধিকার বোধ দেখিয়ে। অন্য একজনও তো ওর উপর অধিকার খাটাতো, আদ্রিয়ানও খাটাচ্ছে, কিন্তু দুইজনের অধিকার খাটানোর পদ্ধতিটা কতটা ভিন্ন। একজন ওকে নিজের সম্পত্তি মনে করে, আরেকজন কি মনে করে আদ্রিয়ান আমাকে? ওকে রিকের মতো ওকে নিজের সম্পত্তি মনে করবে, যার সাথে যা খুশি করা যায়? এসব ভাবতে ভাবতেই ফ্ল্যাটে ঢুকলো অনিমা। বাড়ি বসে নিজের মতো করে আলাদা একটা জায়গায় ড্রিঙ্ক করে চলেছে রিক। ওর বন্ধুরা একটু দূরে গার্লফ্রেন্ডস বা অন্য মেয়েদের সাথে ড্যান্স করছে। বেশ কয়েকজন স্টাইলিশ মেয়ে এসে ওকে ড্যান্স করার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু রিক ইগনোর করে গেছে। এসবের প্রতি এই মুহূর্তে কোনো ইন্টারেস্ট নেই তার। হঠাৎ একটা মেয়ে এসে রিকের কাঁধে হাত রেখে বলল, হাই হানি, লেটস হ্যাভ এ ডান্স। রিক একটু বিরক্তি নিয়ে হাতটা সরিয়ে বলল, নট ইন্টারেস্ট। মেয়েটি নাছোড়বান্দা। ও রিকের সামনে এসে এক হাত কাঁধে আরেক হাত গালে দিয়ে বলল, ওয়াই বেবি, কাম অন, লেটস এনজয়। রিক ঝাড়া দিয়ে ছাড়িয়ে রাগী গলায় বলল, I said no and don't care to touch again. কিন্তু মেয়েটি বিহায়ার মতো অ্যাটেনশন পেতে রিকের গালে কিস করে দিল। রিক সাথে সাথেই মেয়েটাকে সর্বশক্তি দিয়ে একটা চড় মেরে দিল। এত জোরে মেরেছে যে মেয়েটা ফ্লোরে পড়ে গেল। সাথে সাথেই সব মিউজিক থেমে গেল, চারপাশ ঠান্ডা হয়ে গেল। রিকের বন্ধুরা ছুটে এসে বলল, রিক দাঁত কর্মর করে তাকিয়ে চিৎকার করে বলল, এই ডাস্টবিনটাকে সরা আমার সামনে থেকে। এইসব চিপ মেয়েদের সাহস কি করে হয় রিক চৌধুরীকে কিস করার? মেয়েটা উঠে চান বাঁচিয়ে পালালো। রিক এখনো রাগে ফুঁসছে। একটা চেয়ারে বসে সরাসরি বোতলে চুমুক দিতে লাগলো। ওই মেয়েটার গলা কেটে দিতে ইচ্ছে করছিল ওর। যেখানে 2 বছর অনিমাকে নিজের আয়ত্ত রেখেও ওকে ওই রকম উদ্দেশ্যে ছুঁয়ে পর্যন্ত নি, সেখানে এই মেয়েটা এসব ভাবে কোন সাহসে? ওর বন্ধুরা ওকে শান্ত করার চেষ্টা করছে, ওরাও অবাক। যে ছেলের 3 বছর আগে প্রতিদিনই আলাদা আলাদা মেয়ে লাগতো, এখন সে কোনো মেয়েকে সহ্যই করতে পারে না। এটাও সম্ভব? অন্ধকার একটা রুমে বসে দাবার কোট সামনে নিয়ে 2 হাত থুতনির নিচে রেখে এক দৃষ্টিতে প্রতিটা গুটি দেখছে, আর খুব গভীরভাবে কিছু ভেবে চলেছে আদ্রিয়ান। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, স্যার আসবো? আদ্রিয়ান দাবার গুটির দিকে তাকিয়েই বলল, এসো অভ্র। অভ্র হলো আদ্রিয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আদ্রিয়ানের ব্যক্তিগত প্রফেশনাল সব কাজেই সাহায্য করে ও। অভ্র ভিতরে এসে বলল, স্যার ম্যামের সম্পর্কে যা যা ইনফরমেশন চেয়েছেন সব এনেছে। আদ্রিয়ান এবারও গুটির দিকে তাকিয়েই বলল, শুরু করো। স্যার ম্যাম লালবাগ থাকতেন ওনার বাবার সাথে। ওনার মা জন্মের পরই মারা যান। উনি যখন এইচএসসি এক্সাম শেষ করেন তার কিছু মাস পরে কোনো এক কারণে ওনার বাবা সুইসাইড করেন, কিন্তু কারণটা আজও কেউই জানে না। এটুকু বলে অভ্র থেমে যায়। আদ্রিয়ান বলল, বলতে থাকো। এরপর থেকে উনি ওনার মামা বাড়িতেই থাকতেন, কিন্তু 4 বছর আগে কোনো এক কারণে উনি ওখান থেকে পালিয়ে আসে। যদিও ওনার মামা মামি ছড়িয়েছে যে উনি কারোর সাথে পালিয়ে গেছেন। এটা শুনে আদ্রিয়ান একটা তাচ্ছিলের হাসি দিল, যার অর্থ অভ্র বুঝল না। আদ্রিয়ান অভ্রের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর বাবার নাম কি? হাসান কোতোয়াল। আদ্রিয়ান চমকে গিয়ে তাকালো অভ্রের দিকে, অবাক হয়ে বলল, চিফ রিপোর্টার হাসান কোতোয়াল? জি স্যার। আদ্রিয়ান আবারও জিজ্ঞেস করলো, আর শিওর? ইয়েস স্যার।
আর আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে কাঁপা কাঁপা গলায় বলল, ইউ ক্যান গো। অভ্র চলে গেল। আদ্রিয়ান মাথা নিচু করে হাত মুঠো করে বসে আছে, চোখ দুটো ছলছল করছে, তবে মুখে হালকা হাসি আছে। কোন রকমে নিজেকে সামলে একটা শ্বাস নিয়ে বলল, ইয়েস, আই ওয়াজ রাইট। আমার কোনো ভুল হয়নি। অ্যাট লাস্ট আই হ্যাভ ফাউন্ড ইউ। সারা রাত বৃষ্টির পর সকালের নতুন সূর্যের স্নিগ্ধ নরম সোনালি আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে আছে। বৃষ্টিতে ভেজা সবুজ গাছপালা আর ঘাসের উপর নতুন সেই রোদের আলো পড়ায় সবুজ প্রকৃতির সবুজ ভাব আরো বৃদ্ধি পেয়েছে। ব্যালকনিতে বসে কফির মগে চুমুক দিয়ে বর্ষার সেই মুগ্ধকর সকালটাকে উপভোগ করছে অনিমা। তবে বেশিক্ষণ এই প্রকৃতির বিলাস করার সময় নেই, তার অফিসে যেতে হবে। কফিটা শেষ করে রেডি হয়ে নেয় অনিমা। তারপর আয়নায় তাকাতেই আদ্রিয়ানের ওকে সাজিয়ে দেওয়ার দৃশ্যটা চোখে ভেসে ওঠে। নিজের অজান্তে ঠোঁটে হাসি ফুটে ওঠে ওর। কাজল হাতে নিয়ে ঠোঁটে হালকা করে লাগিয়ে নেয়, তারপর বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। তীব্র অফিসে ঢুকে কম্পিউটার অন করতে না করতেই অরুমিতা এসে বলল, অফিস টাইম শুরু হতে এখনো 15 মিনিট বাকি আছে। তীব্র অরুমিতার দিকে তাকিয়েই বলল, তুই আনেকে কিছুদিন যাবত লক্ষ্য করছিস? অরুমিতা কম্পিউটার থেকে চোখ সরিয়ে বলল, হ্যাঁ রে, ইদানিং কেমন বদলে যাচ্ছে। আগের মতো মনমরা হয়ে থাকে না। মনের দিক থেকে খুশি খুশি লাগছে ওকে। আর এই খুশির কারণ কিন্তু এরই। তীব্র মুচকি হেসে বলল, ওর লাইফে ম্যাজিশিয়ানের মতো এসেছেন উনি, এসে ম্যাজিক করে দিয়েছে। এখন শুধু এটাই চাওয়া উনি যাতে ওর এলোমেলো জীবনটাকে সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে নিতে পারে। অরুমিতা মুখে চিন্তার ছাপ এনে বলল, কিন্তু উনি তো এত বড় একজন সেলিব্রিটি হঠাৎ উনির পিছনে কেন পড়লো বলতো? আমরা যেটা ভাবছি সেটা যদি সত্যি না হয়, যদি উনি এডির সাময়িক একটা মোহ হয়, তো মেয়েটা তো আবার কষ্ট পাবে। এমনিতেই জীবনে কম কষ্ট সহ্য করেনি ও। যে বয়সে প্রতিটা মেয়ে মুক্ত পাখির মতো উড়ে জীবনটা উপভোগ করে, সেই জায়গায় ওকে 4 দেয়ালে বন্দী হয়ে এক জানোয়ারের অত্যাচার সহ্য করতে হয়েছে ওকে। আর ওর মামা মামি তো আছেই, তার উপর ওর মামাতো ভাই তো ওকে। কথাটা শেষ করতে পারলে না অরুমিতা। এসব ভাবলেও ওর হাড় হিম হয়ে আসে। ওই মেয়েটা এইসব কিভাবে সহ্য করে কে জানে। তীব্র একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সেটা ঠিক, কিন্তু আমার এদিকে দেখে মনে হয়নি উনি অনির মুহে পড়েছে। ওর চোখে অন্যরকম অনুভূতি দেখছি আমি। সেটাই যেন হয়। তবে এর মধ্যেই অনিমা চলে এলো। অনিমাকে আসতে দেখে থেমে গেল ওরা। অনিমা এসে বসতেই অরু অনির মুখের দিকে তাকিয়ে থমকে গেল। অনিমা অরুর দিকে তাকিয়ে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? অনিমার এই কথা শুনে তীব্র অরুর দিকে তাকালো। অরুকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে অরু দৃষ্টি অনুসরণ করে অনিমার মুখের দিকে তাকিয়ে তীব্র থমকে গেল। অনিমা ওদের দুজনের এই চাহনিতে বিরক্ত হয়ে বলল, অরু হা হয়ে তাকিয়ে থেকেই বলল, তুই চোখে কাজল দিয়েছিস? অনিমা এবার বুঝলো কেন ওরা এভাবে তাকিয়ে আছে। ওদের রিয়াকশন দেখে এবার খুব হাসি পাচ্ছে অনিমার। তবুও হাসিটা চেপে রেখে মুখে বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ তো। তীব্র নিজেকে সামলে নিয়ে বলল, না মানে তোকে তো কখনো শাস্তি দেখিনি। অনিমা ঠোঁট চেপে নিজের হাসিটাকে আটকে বলে, দেখিসনি, এখন দেখিনি। এই সামান্য কারণে এভাবে তাকিয়ে থাকতে হবে? আমি তো মনে করেছি আমার পেছনে ডানা গজিয়েছে, আর তাই তোর হা করে তাকিয়ে আছিস। অরুমিতা আর তীব্র হা করে তাকিয়ে আছে। এই 3 বছরে অনিমাকে এভাবে কথা বলতে দেখেনি ওরা। অনিমা এবারেও ওদের অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আবার কি হলো? অরুমিতার তীব্র পুরো শকে আছে। কিছুক্ষণ পর অরুমিতা উঠে গিয়ে অনেকে জড়িয়ে ধরল।
তীব্র পেছন থেকে দুজনকেই হাত করলো। ওদের দুজনেরই চোখের কোণেই পানি আছে। ওরা তো এভাবেই দেখতে চেয়েছিল অনিমাকে। অনিমার নিজেরও চোখের কোণেও পানি চলে এসেছে। কে বলেছে ওর কেউ নেই? এমন দুইজন বন্ধু থাকতেও কেউ একা হতে পারে? আদ্রিয়ান ভেতরে গানের রেকর্ডিং করছে। আদিবার আশিস বাইরে এসে কাঁচের গ্লাসের ভেতর দিয়ে আদ্রিয়ানকে দেখছে আর ওর গান শুনছে। গান কমপ্লিট করে আদ্রিয়ান ডিরেক্টরের দিকে তাকিয়ে থামস আপ দেখালো। সকলেই তালি দিল। ডিরেক্টর হেসে হেডফোন নামিয়ে আদ্রিয়ানকে বেরিয়ে আসতে ইশারা করলো। আদ্রিয়ান বাইরে বেরিয়ে আসতেই ডিরেক্টর আলতো করে হাত করে বলল, ফ্যান্টাস্টিক ইয়ার। আদ্রিয়ান মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। এরপর আদ্রিয়ানকে ছেড়ে বলল, লাঞ্চের ব্যবস্থা করছি, খেয়ে যাবে কিন্তু। আরে বাট এসবের কি দরকার ছিল? ছিল সবাই মিলে একসাথে লাঞ্চ করব, সমস্যা কি? আদ্রিয়ান হেসে বলল, আচ্ছা। এরপর সবাই মিলে আদ্রিয়ানকে কংগ্রেচুলেট করলো। আদ্রিয়ান গিয়ে আদিবা আর আশিসের সামনে গিয়ে বসলো। আদিব হেসে বলল, বা ভাই কি গাইলি! সিরিয়াসলি তোর গান শুনলে অন্য কোথাও হারিয়ে যায়। আশিসও সাই দিয়ে বলল, হ্যাঁ, জাদু আছে তোর গলায়। আদ্রিয়ান ওদের দিকে তাকিয়ে বলল, হয়েছে, থাম এবার। আশিস বিরক্ত হয়ে বলল, তুই এমন কেন বলতো? লোককে প্রশংসা শুনতে ভালোবেসে আর তুই প্রশংসা শোনাতে চাস না। আমি এমনি। আদিব ভাইয়া ঠেস মেরে বলল, কিন্তু অনিমা প্রশংসা করলে তোর ঠিকই ভালো লাগতো। আদ্রিয়ান ভ্রু কুচকে তাকালো। আশিসও পিঞ্চ করে বলল, হ্যাঁ, সেই তো। অনিমার সামনে তুই পুরো 100 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাস, জঙ্গলের শের শান্ত হয়ে যায়। আদ্রিয়ান মুচকি হেসে বলল, সিংহ হিংস্র হয় শুধু শিকার ধরার সময়। এসব ছাড়, তুই তোর কথা বল। অরুমি থেকে ফোন করে বিরক্ত কেন করিস? এটা শুনে আদিব চমকে তাকালো আশিসের দিকে। আশিস হক চকিয়ে গিয়ে বলল, তুই এসব জানলি কি ওরে? আদিবও অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি বুঝতে পারলাম না, তুই বুঝলি কি করে বলতো? আদ্রিয়ান বাঁকা হেসে বলল, এইটুকু ইনফরমেশন জোগাড় করার জন্য আদ্রিয়ান আবরা জোহাইরে বা হাতও লাগে না রে, চোখের ইশারায় যথেষ্ট। আদিব আর আশিস হতাশাজনক এক চাহনি দিল নিজেদের ভুলের জন্য। কাকে কি জিজ্ঞেস করছে? ওরা তো ভুলে গিয়েছিল দিস ইজ আদ্রিয়ান আবরার জুহাইর। কি মনে করে আশিস বলল, ভালো কথা মনে করেছিস, এখন ফোন দিচ্ছিস? বলি একটা চোখ টিপ মারলো। আদিব ভাইয়া ওর পিঠে চাপড় দিয়ে বলল, শালা মানুষ হলি না তুই। আদ্রিয়ান এবার একটু সিরিয়াস মুখ করে বলল, দেখ, অরুমিতা মেয়েটা কিন্তু ভালো, তোর ওই গার্লফ্রেন্ডের মতো একদমই না। তাই যা করবি ভেবে চিন্তা করিস। আশিস মুচকি হেসে বলল, আরে ভাই, ডোন্ট ওয়ারি, আমি সবকিছু গার্লফ্রেন্ড আর ওর আমার কাছে আলাদা। শুধু আলাদা ভাবলেই হবে না, আলাদাভাবে মূল্য দিতে হবে, বুঝলি? বলে ওদের সামনেই অরকে ফোন লাগালো। হঠাৎই অরুমিতার ফোনটা বেজে উঠলো। অরুমিতা ফোনটা হাতে তুলেই ভ্রু কুঁচকে ফেললো। বিরক্ত হয়ে বলল, উফ, কোন ফাঁসিসের চক্করে ফাঁসলাম। হু ইজ খসিস? হুইজ ফ্যাসিস। উফ, ওই আশিস আর কি। এটা শুনে অনিমার তীব্র একে অপরের দিকে বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকেই শব্দ করে হেসে দিল। অরুমিতা বিরক্ত হয়ে বলল, হাসিসটা তো জ্বালিয়ে খেলো আমাকে। তীব্র হাসি থামিয়ে বলল, তোকে এখনো ফোন করে? অরুমিতা ভ্রু কুঁচকে মুখ ফুলিয়ে বসে আছে। অনিমা হাসতে হাসতেই বলল, ধর ফোনটা। অরুমিতা অসহায় চোখে একবার ওদের দুজনের দিকে তাকিয়ে মুখে একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে অফিসের ব্যালকনিতে চলে গেল। অনিমা মুচকি হেসে তীব্রর দিকে তাকিয়ে বলল, কি বুঝলি? তীব্র আঙুল কপালে স্লাইড করে বলল, এটাই যে তোর আর এদের মধ্যে কিছু হবার আগে এদের মধ্যে কিছু একটা হয়ে যাবে। অনিমা চোখ ছোট ছোট করে তীব্রর দিকে তাকিয়ে বলল, আচ্ছা। তীব্র মিটমিটিয়ে হাসতে হাসতে বলল, হ্যাঁ, ঠিকই বললাম। অনিমা উঠে দাঁড়িয়ে স্লিভ হালকা গুটিয়ে বলল,
বলাচ্ছি তোকে ঠিক। বলেই তীব্রকে মারতে শুরু করলো। আর তীব্র বেচারা নিজের ব্যাগ দিয়ে ডিফেন্ড করার চেষ্টা করছে। রিক শাওয়ারের নিচে চুল মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে কবির শেখ বসে আছে। ও টাওয়ালটা রেখে খাটে বসে বলল, হঠাৎ এই সময় কিছু বলবে? খোঁজ পেয়েছো মেয়েটার কোনো? রিক খাটে হেলান দিয়ে বলল, সবাই তো লোক লাগিয়েছে, কয়েকটা দিন লাগবে তো। তা পেয়ে গেলে কি করবে ওর সাথে? আগে তো পাই। কবির শেখ হেসে বললেন, পারবে তো? অবশ্যই পালিয়ে যাবে কোথাও। এক্স্যাক্টলি, আমিও দেখতে চাই কতদিন পালাতে পারে আমার হাত থেকে। আর এবার আমার হাতে পড়লে ওর কপাল ভীষণ দুঃখ আছে। তো লাঞ্চ করবে না? যাও, আসছি। বলেই রিক টি শার্ট পরতে পরতে ব্যালকনিতে চলে গেল। সেদিকে তাকিয়ে বাঁকা হেসে কবির শেখ ভাবলেন, ছেলেটা ঠিক সেরকমই তৈরি হয়েছে যেমনটা সে বানাতে চেয়েছিল। রিকি তো ওনার তুরুপের দাস। আর রিকের একমাত্র দুর্বলতা হচ্ছে ওই মেয়ে। আর সেজন্যই ওই মেয়েকে খুঁজে পাওয়াটা ওনারও খুব দরকার। অনিমার আজ কাজের প্রেশারটা একটু বেশি ছিল। ক্লান্ত হয়ে বেডে শুতে যাবে, তখনই ফোন এলো। ভ্রু কুচকে নাম্বারটার দিকে তাকিয়ে ক্লান্তর মুখেও হাসি ফুটে উঠল। মুচকি হেসে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। কারো ক্লান্ত কণ্ঠ এতটা সুন্দর হতে পারে জানা ছিল না ওর। তবুও নিজেকে সামলে মুচকি হেসে বলল, কি ব্যাপার ম্যাডাম, খুব টায়ার্ড মনে হচ্ছে। আজ একটু প্রেশার ছিল। আচ্ছা তাহলে রেস্ট করো। না না, আপনার কিছু বলার থাকলে বলুন। না তেমন কিছু না। ডিনার করছো? হুম। কি খেলে? অনিমা পড়ল মুহাফেসাতে। এখন কি করে আজিয়ানকে বলবে ও কি খেয়েছে? অনিমার উত্তর না পেয়ে আজিয়ান বলল, কি হলো বলো? আব্বা কফি আর বিস্কুট।